তাই দেখেই মাথায় বুদ্ধি খেলে গেল। দিলুম একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে, হাঁপানির পাঁচন। বললে বিশ্বাস করবেন না দাদা, কাতরে কাতরে লোক, সকাল বিকেল নিঃশ্বাস ফেলিবার সময় নেই আমার। বলো কি গো, হাঁপানির পাঁচন? হ্যাঁ দাদা, এই আরশোলা গুলোকে দিয়েই তো আমি ঔষধ তৈরি করি। কিন্তু আর কোনো কি আরশোলার খোঁজ আপনার কাছে আছে? কেননা ক্রমে তো আরশোলা ফুরিয়ে আসছে। সস্তায় বাড়ি ভাড়া লইয়া বড় এক প্যাঁচে পড়িয়াছিলাম। বেশ কয়েক বছর আগেকার কথা। দ্বিতীয় মহাযুদ্ধ তখনও এমন মৌরসী পাট্টা লইয়া বসে নাই। এই পুরো কলিকাতা শহরে চেষ্টা করিলেও ভদ্রলোকের বসবাসের উপযোগী খুব কমই বাড়ি ভাড়া পাওয়া যাইত। ঠিক যেখানে বাড়ি ভাড়া নিয়েছিলাম সেই পাড়াটা ঠিক তেমন পরিপাটি বা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। বাড়িখানাও পুরনো, কিন্তু বেশ ঝরঝরে, ইঁদু পোড়া নোনা ধরা নয়। তাহার উপর ভাড়া মাত্র 20 টাকা। এই কথা শুনিয়েই আমি দাও মারিবার মতলবে একেবারে 1 বছরে লেখাপড়া করিয়া লইয়াছিলাম। মনে মনে এই ভাবিয়া বেশ খুশি হইয়াছিলাম যে বাড়িওয়ালার খুব মাথা মুড়াইয়াছি। কিন্তু এই বাড়িওয়ালার মাথা তাহার 14 গোষ্ঠী মিলালেও যে কেউ মুড়াইতে পারে নাই, এ জ্ঞান তখনও হয় নাই। জ্ঞান হইল যেদিন গৃহপ্রবেশ করিলাম, সেই দিন সন্ধ্যাবেলা। দিনের আলো একটু ঘোলাটে হইতে না হইতেই ঘরের মধ্যে দেখি ফরফর শব্দ, কি যেন উড়িতেছে। ভালো করে দেখিতে পাইলাম যে আরশোলা উড়িতেছে। তারপর যতই রাত্রি হইতে লাগিল, আরশোলা ততই বাড়িতে লাগিল। পুরনো বাড়ির অসংখ্য ফাঁক ফোঁটর ফাটল হইতে বাহির হইতে লাগিল এবং গোটা ঘর উড়ে বেড়াইতে লাগিল। তাহাদের অগণ্য বলিলেও যথেষ্ট হয় না। পঙ্গপালের মতো সীমা সংখ্যাহীন আরশোলা। জামা কাপড় ভেদ করিয়া শরীরের এমন দুর্গম স্থানে প্রবেশ করিতে লাগিল যে মৃতদেহেরও বিপন্ন হইয়া পড়িবার কথা। রাত্রিবেলা মশারির মধ্যে শয়ন করিয়াও শান্তি নাই। কি জানি কোন অদৃশ্য ছিদ্রপথে প্রবেশ করিয়া ইহারা আমাদের দাম্পত্য নিদ্রাকে বিঘ্ন করিয়া তুলিল। কাজেই গৃহিণীর অবস্থা সত্যই সঙ্গীন হইয়া উঠিল। তারপর যত প্রকার বৈজ্ঞানিক উপায় আছে সমস্ত প্রয়োগ করিয়া এই নিশাচর পতঙ্গগুলিকে নিপাত করিবার চেষ্টা করিলাম, কিন্তু তাহারা এতই সংখ্যাগরিষ্ঠ যে কোনো ফলই হইল না। দিনের বেলায় ইহারা অদৃশ্য হইয়া থাকে, কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আবার দলে দলে ঝাঁকে ঝাঁকে ফিরিয়া আসে। এমনই করিয়া কয়েকদিন ধরে থাকিতে থাকিতে আমাদের মনে হইতে লাগিল হয়তো আমরা পাগল হইয়া যাইব। একদিন রবিবার সকালে অত্যন্ত বিমর্ষভাবে বাহিরের বারান্দায় বসিয়া ভাবিতে লাগিলাম, যদি বাড়ি ছাড়িয়া চলিয়া যাই। কিন্তু বাড়িওয়ালা কোনো ছুতাতে শুনিবে না, কান ধরিয়া 1 বছরের টাকা আদায় করিয়া লইবেই। অথচ এ বাড়িতে যদি আর কিছুদিন থাকিতে হয়, তাহলে হয়তো কোন দিন প্রাতঃকালে এই পরিদেহ বস্ত্রখানি ফেলিয়া দিয়া নাচিতে নাচিতে বাহির হইয়া যাইতে হইবে। কিন্তু ইহাও তো এক প্রকার সুনিশ্চিত। বাড়িওয়ালার উদ্দেশ্যে গালি দিয়া দিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছি, কোনো ফল হয় নাই। কিন্তু এখন উপায় কি করি? ভাবিতে ভাবিতে চোখ তুলিয়াই দেখি ফেলু সম্মুখে রাস্তা দিয়া যাইতেছে। আমাকে দেখিয়া সে একগাল হাসি দিল। আমিও তখন তাহাকে হাতছানি দিয়া ডাকিলাম। এই ফেলারামের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, প্রায় 5 বছর পাশাপাশি বাড়িতে বাস করিয়াছি। ইদানিং কিছুকাল যাবৎ সে শহরের এক প্রান্তে আর আমি শহরের অন্য প্রান্তে ছিটকাইয়া পড়িয়াছিলাম। তবু মাঝে মাঝে ট্রামে বাসে দেখা হইত। ফেলু বয়সে আমার থেকে কনিষ্ঠ, মানে ছোট। নেহাত সরল ভালো মানুষ গোছের লোক। নেহাত কোনো কাজকর্ম করিত বলিয়া আমার জানা নাই,
অথচ বেশ সচ্ছলভাবে সংসার চালাইতো দেখিতাম। কিন্তু আমার কাছে কোনোদিন সে টাকা ধার চাইও নি। কিন্তু এটা বলা চেয়েছে টাকা উপার্জনে নানা ফন্দি তাহার মাথায় ঘুরিত। আপাত দৃষ্টিতে ফন্দিগুলা হাস্যকর মনে হইলেও সে তাহা হইতে কিছু না কিছু রোজগার করিয়াই লইত। ফেলু আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, এ কি দাদা, আপনি এখানে? আমি তখন ওকে বললাম, আগে হ্যাঁ, কয়েকদিন হলো এ বাড়িতে উঠে এসেছি। তুমি এই দিকে কি মনে করে? ফেলু আমার পাশে বসিয়া পড়িয়া তখন বলিল, আগে দাদা, বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বাড়িওয়ালা নোটিশ দিয়েছেন যে তার মেয়ের নাকি বিয়ে, তাই। শুনিয়াই আমার মাথার মধ্যে বিদ্যুৎ শিহরিয়া গেল। ভগবান কি সত্যই তাহলে মুখ তুলিয়া চাইয়াছেন? যথাসাধ্য তাচ্ছিল্য ভরে বলিলাম, বাড়ি খুঁজছ? তা আমি এ বাড়িটা ছেড়ে দেবো ভাবছি। অফিস থেকে বড় দূর হয় কিনা, তা তোমার যদি পছন্দ হয় নিতে পারো। বাড়িখানে একবার ঘুরিয়া দেখিয়াই ফেলুর পছন্দ হইয়া গেল। বস্তুত দিনের বেলা অপছন্দ হইবার কোনো কারণই নাই। আর সবচেয়ে বড় ব্যাপার যে বাড়ি ভাড়া 20 টাকা, ইহাতে কেই বা না ফাঁসে? আমিও তো ফাঁসিয়াছিলাম। আমি তখন ওকে বলিলাম, তা ভাই শোনো, সারা বছরের ভাড়া কিন্তু আগাম দিয়ে দিতে হবে, জানো তো, বাড়িওয়ালাদের ব্যাপার। বেটারা কেমন? ফেলু তখন খানিকক্ষণ চিন্তা করিয়া বলিল, হ্যাঁ, কিন্তু 240 টাকা তো এখন বার করতে পারবো না, একটু টানাটানি যাচ্ছে। কিন্তু মেরে কোটে ওই 200 টাকা মতো দিতে পারি। তা বাকি টাকাটা যদি পরে নেন তাহলে। আমিও কিছুক্ষণ ভাবিয়া দেখিলাম, না, এই সুযোগ, অগ্রিম যাহা পাই তাহাই লাভ। পরে আরশোলার খবর পাইলে ফেলুর মতো ভালো মানুষ আর টাকা দেবে না। সুতরাং আমি খুশি হইয়াই বলিলাম, আচ্ছা বেশ বেশ, 200 টাকাই নেব। তুমি তার পর নও, বাকি টাকা দিতে হবে না। সঙ্গে সঙ্গে আহ্লাদে ও কৃতজ্ঞতায় ফেলু গদগদ হইয়া উঠিল। স্থির হইল আগামী রবিবার সে বাড়িতে উঠিয়া আসিবে। আমিও ইতিমধ্যে অন্য বাড়ি খুঁজিয়া লইব। অবশেষে নির্দিষ্ট দিনে ফেলু সপরিবারে আসিয়া হাজির হইল। আমি 200 টাকা পকেটে পড়িয়া বাড়িটাকে মনে মনে দণ্ডবোধ করিয়া বিদায় লইলাম এবং মনে মনে স্থির করিলাম, ভবিষ্যতে ফেলারামকে যথাসাধ্য এড়াইয়া চলিব। তার স্বভাবটা খুবই শান্ত, তবে কাহুকেও তো বিশ্বাস নাই। এরপর মাস 2 কাটিয়া গেছে। তারপর হঠাৎই একদিন এক সিনেমা বাড়ির দরদালানে ফেলুর সহিত দেখা। বলিয়াছিলাম তাহাকে এড়িয়া চলিব, কাছেই দূর থেকে তাকে দেখিতে পাইয়াই আমি কাটিয়া দেবার চেষ্টা করিতে লাগিলাম। কিন্তু সে আমাকে ঠিক দেখিতে পাইয়াছে। তখনই দাদা দাদা বলিয়া ডাক দিল। এইদিকে আমি অল্প সময়ের মধ্যে আরশোলা সম্বন্ধে যাহা কৈফিয়ত দিতে হইবে সকল প্রকার ভাবিয়া লইয়াছিলাম। কিন্তু ফেলুর মুখ দেখিয়া বেশ খুশি খুশি বলেই মনে হইল। সে যেন আমাকে দেখিয়া হৃষ্ট হইয়াছে। মুখে একগাল হাসি নিয়ে আমি তাহাকে বলিলাম, আরে ফেলু যে, তারপর বলো কেমন আছো? ফেলু তখন একগাল হাসিয়া আমাকে বলিল, ভালোই আছি দাদা, ভাগ্যে বাড়িখানা আপনি দিয়াছিলেন, বলতে নেই তারই কল্যাণে করে খাচ্ছি। আপনি হয়তো লক্ষ্য করেছিলেন কিনা জানি না, বাড়িটিতে কিন্তু প্রচুর আরশোলা ছিল দাদা। তাই দেখেই মাথায় বুদ্ধি খেলে গেল। দিলুম একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে, হাঁপানির পাঁচন। বললে বিশ্বাস করবেন না দাদা, কাতরে কাতরে লোক সকাল বিকেল নিঃশ্বাস ফেলিবার সময় নেই আমার। বউ রান্নাঘরে উনুন চেলে আরশোলার কাঠ্য তৈরি করে, আর আমি তাই 8 আনা শীর্ষে বিক্রি করি। কলকাতা শহরে যে এত হেপরু কি আছে কে জানতো বলুন তো? জানেন দাদা, রোজ 9 করে আমি 10 টাকা
ঔষধ বিক্রি করি? আমার কিন্তু অনেক নাম বেরিয়ে গেছে দাদা এই হাঁপানির জন্য। কিন্তু আর কোনো কি আরশোলার খোঁজ আপনার কাছে আছে? কেননা ক্রমে তো আরশোলা ফুরিয়ে আসছে। আচ্ছা দাদা, বিজ্ঞাপন দিয়ে আরশোলা টেন্ডার কল করলে কেমন হয় বলুন তো? আমাকে তো এখন খুব ভাবিয়ে চলেছে। এমন সুন্দর ব্যবসাখানা আরশোলার অভাবে ফেঁসে যাবে না তো? কি বুঝলে? ইহাকেই বলে পুরুষং ভাগ্যং। আরশোলা দিয়েই নিজের বেকারত্ব কাটানো। বুদ্ধি বলে হারি। এখানে শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।